সুতন্দ্রার নির্দেশেই বাবলু যাদবের গাড়িকে ধাওয়া। হঠাৎই ভুল বদল সুতন্দ্রার গাড়ি চালকের। বাবলু যাদবের আচরণ নিয়ে প্রশ্ন সুতন্দ্রার মায়ের এবং বাবলু যাদবের বয়ান নিয়েও প্রশ্ন তুলেছেন তনুশ্রী চট্টোপাধ্যায়। আমি যেটা বলেছিলাম যে প্রথম ন্যাশনাল হাইওয়েতে আমাকে একবার মারা হয়েছিল গাড়িটা। মারার পর ডিভাইডে চলে দেওয়ার চেষ্টা করেছিল, তখন ম্যাডাম গাড়িতে বসেছিল। ম্যাডাম বললো গাড়িটাকে দাঁড় করা। গাড়িটাকে ওভারটেক করে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরেও গাড়িটা পালিয়ে যায়। তারপর থেকে সেই গাড়িটাকে আর আমি ওভারটেক করতে পারিনি। যখন দেখছি আমাকে পেছন থেকে একজন বললো স্লো হয়ে যায়, স্লো হয়ে গেছিলাম। কিংবা সোজা রাস্তা আমি দার্জিলিং মোড় দিয়ে উনি ওনার গাড়ি যাচ্ছিল সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে, সিঙ্গেল রাস্তায় ওনার গাড়ি যাচ্ছে বাঁ দিক দিয়ে, আমার গাড়ি যাচ্ছে ডান দিক দিয়ে, কিন্তু আমার গাড়িটা পেছনে আছে। তারপর থেকে ওনাকে আর ওভারটেক করতে পারি। আগে কি ও পিছনেই ছিল ওই গাড়িটা, সাদা গাড়িটা? মানে এটা কতটা দূর পর্যন্ত গেছে? মানে ওটা পেছনে ছিল বলতে ন্যাশনাল হাইওয়ে থেকে যে জিটি রোডটা ঢুকছে, ঢুকেই দুটো বাম্পার আছে, বাম্পারের সামনে আমি দাঁড়িয়ে গেছি। তখন ওনার গাড়ি আমার পেছনে হয়ে গেছে। তুমি কি চেস করছিলে, গাড়িটাকে ফলো করছিলে জোরে? না, সেটা ম্যাডাম আমাকে মারার দিয়ে পালিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে বলেছিল গাড়িটাকে দাঁড় করার। গাড়িটাকে দাঁড় করাতে ম্যাডামের কথা শুনে আমি গাড়িটা ঢুকিয়েছিলাম। আচ্ছা, মানে হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছে? হাইওয়েতে পুরোনো জিটি রোডে ঢুকিয়েছি। যখন দেখলে হাইওয়ে থেকে ওরা নেমে যাচ্ছে তখন ওদেরকে ফলো করলো? হ্যাঁ, এবার ওই দার্জিলিং মোড় থেকে আবার ওই রাস্তাটা হাইওয়েতেই উঠে যাচ্ছে। আচ্ছা, ঘুরে গিয়ে না, সোজাই উঠে যাচ্ছে, ওই রাস্তাটা হাইওয়েতে আবার মিলে যাচ্ছে। ওটাই পুরোনো হাই রোড ছিল আগে। মানে ওটা চেনা জায়গা তোমার, ওখান থেকে কি উঠে যায়? ওটা চেনা যায়, কিন্তু গাড়িটাকে কি দাঁড় করাতে পারছিলে না? ওরা আমাদের গাড়িটাকে আরেকবার দাঁড় করাবার চেষ্টা করেছিল। সেই যখন দাঁড় করাবার চেষ্টা করে আমি ডান দিকে যখন গলিটা পাই, গাড়িটা পাল্টি খেয়েছে ডান দিকের গলিতে, মেন রোডে না, ওই ডান দিকের গলিতে আমি সবাইকে বাঁচাবার চেষ্টা করি। গাড়িটা যদি ডান দিকে আমি ঢুকিয়ে নিতে পারি তাহলে সবাই বেঁচে যাবে। গাড়িটা শুধু পাল্টি খেয়েছে একটাই কারণ, ওখানে একটা টয়লেট ছিল, টয়লেটে বাঁদিকের চাকাটা উঠে যায়। সেই হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি খেয়েছে। কত স্পিড ছিল গাড়ির? গাড়ির তো তখন আর মিটারের দিকে অত চোখ ছিল না, আমার চোখ ছিল রাস্তার দিকে। তুমি তো চালাও গাড়ি না, স্টারিং যতটা কাটাবার ততটাই কাটি, জোর থেকে তো বেশি। গাড়ির স্পিডটা কত ছিল? এটা মোটামুটি 190। যখন বলছিলে যে গাড়িটা ধাক্কা মারলো পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে, তখন কি কটূক্তি বা টিজিং হয়েছে কিছু? সেরকম তো আমার চোখে পড়ে না, কিন্তু ড্রাইভারটার দিকে আমি একবার বাদির কাজ দিয়ে দেখেছি যে আমাদের দিকে তাকাচ্ছি, কিন্তু কোনো ইশারা বা গলার ভয়েস সেরকম আমি পাইনি, যেহেতু কাজ তোলা ছিল। ওরা কি কিছু বলেছিল যে গালাগাল দিয়েছিল? সেরকম কোনো গলার ভয়েস আমরা পাইনি। তা প্রথম দিন তো তুমি বলে টিজিং হয়েছে? না, প্রথম দিন টিজিং বলতে আমাদের দিকে তাকাচ্ছিল, আমাদের আগে যাচ্ছিল, একবার স্লো হচ্ছিল, বা পিছনের সিটে যারা বসেছিল তারা কি দেখেছে সেটা তো আমি বলতে পারছি না। তা আমি যেটুকু পেছনের সিটে যারা ছিল তারা তো আমি একবার তাকিয়ে দেখতে গেছি, আমার কোনো চেনাশোনা ড্রাইভার নয় তো, আমাদের ওখানকার লোকাল কোনো গাড়ি নয় তো, এই অনুযায়ী আমি বল যা একবার বাদিকে মুখটা দেখেছি। ওরা কি ভেতরে মদ খাচ্ছিল? তবে মদের গ্লাস যখন পাওয়া গেছিলো খাচ্ছিল, কিন্তু খেতে দেখিনি না। এই যে এক ঝলই খালি ওদের দিকে তাকিয়েছিলাম, ড্রাইভারটা আমাদের দিকে তাকাচ্ছে না। আপনি যে ইপটিজিং এর যে অভিযোগটা করেছিলেন, তাহলে সেটা কি বলবেন? না, ইপটিজিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। এবার পিছনে যারা কিছু হয়েছে না হয়নি মনে হচ্ছে তো আমার কিছু হয়নি। তাহলে আমি যখন দেখিনি আমি কিছু বলতে পারছি না যে হয়েছে, আমি বাধ্যতামূলক বলতে পারবো না যে হয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ধরার জন্য, সেই জন্য ম্যাডামের নিজের গাড়ি ছিল। এখন ম্যাডামের মা বলছেন যে তুমি এবং গাড়িতে আরও যারা ছিল এবং ওদের গাড়িতে যারা ছিল সকলকেই গ্রেপ্তার করুক বা আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করুক, আর দেশে নিয়ে কোনো কী বলুন? মা যেটা বলছে সেখানটা আমাদের জেরা করে আদালতে গিয়েছিল। আদালতে আমাকে কারণ আমাকেও এখন নিজেকে নিজের থেকে মনে হচ্ছে আমাদের কোনো ছোটো আমি আবার লাস্টে গাড়ি থেকে বেরিয়েছি, আমি গাড়ি শুরু করেছি ওখান থেকে বেরিয়েছিল গাড়ির মালিক আমাদের সাথে আছে, আমাদের পিছনে শুনতে হবে যে ওখান থেকে দশটা বেরোবে, ওখানে ঘুরে চলে যাবে, ওখান থেকে আমাদের জন্য 12:20 থেকে 12:30 এরকম। ওই তেল ভরে যখন বেরোচ্ছে, তেল ভরে তাও অনেকটা চলে গেছিলাম, অনেকটা যাবার পর এই ঘটনাটা ঘটে। তা এখন ওর মা যে বলছে, সুতন্দ্রার মা বলছে যে সবাইকেই সন্দেহ করছে, যে সেটা একটা স্বাভাবিক, উনি স্পটে ছিলেন না, দূর থেকে ওনার মনে এখন যেটা আসছে সেটা বলতে চাই। তোমরা তাহলে প্রথমে বলেছিলে কেন যে টিজিং হয়েছে, ওরা আমাদের ধাওয়া করেছে, আমাদের গাড়িতে ধাক্কা মেরেছে? না, ধাক্কা তো অবশ্যই মেরেছে, ধাক্কা এখনোই বলছি ধাক্কা মেরেছে। কবার মেরেছে ধাক্কাটা? প্রথম ন্যাশনাল হাইওয়েতে একবার মেরেছে, তারপর ওনাদের ওভারটেক করে আমি একবার দাঁড় করার চেষ্টা করি, আমাদের গাড়ি থেকে একজন নাভে পিছন থেকে, ডান থেকে। কে নাভে? প্রদীপ? না, প্রদীপ না, মন্টু।
মন্টু নেমেছিল দিয়ে তারপরে একটু নেমেছিল, তারপর আবার উঠে পড়ে ম্যাডাম আবার বলে ওনাকে দাঁড় করা। তখন আমি গাড়িটাকে টেনেছিল, মানে ওই যে জিটি রোডের মধ্যে, মানে যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা হ্যাঁ, গেছে। তখন ওর গাড়ি আমার আগে, তখন আর ওকে আমি ওভারটেক করতে পারিনি। আচ্ছা, মানে টানার কারণটা কি ছিল? কারণ মানে ও মেরে আমাকে চলে গেল, কেন মারলো, একটু দাঁড় করা। ম্যাডাম বলেছিল মানে দুবার মারা হয়েছিল গাড়িটি ধাক্কা। ন্যাশনাল হাইওয়েতে একবার মারা হয়েছিল, তারপর যখন ওল্ড জিটি রোডে ও ঢুকে যায়, আমিও ওর পেছনে গিয়ে সামনেই দাঁড় করিয়ে দিই ওর গাড়ি, কিন্তু ও কোনো রকম ভাবে আবার পালিয়ে যায়। তারপর যে পালিয়ে যায়, তারপর আর ওকে দাঁড় করাতে পারি। মানে তখন ধাক্কা মেরেই পালিয়ে যায়। তুমি কতদিন গাড়ি চালাচ্ছ? তাও আমি 2007 থেকে। এদের গাড়িটা? এদের গাড়িটা আমি এই 1 মাস এখনো হয়নি, এর আগেও চালিয়েছি। মোটামুটি 1 বছর কি 8-9 মাস ধরে যখন ডাকে তখন যায়। ও মা বললো যে তুমি নিয়ে যেতে মানে রাতেও? ওনার মাও আমার গাড়িতে চেপেছে। হ্যাঁ বললো সেটা। রাতেও কি তুমি ইয়ে করো, মানে নিয়ে যাও ওকে নিয়ে যেতে? রাতে বলতে নাই, আমরা বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে বাড়ি মিটে গেছিলো 22 তারিখ, সারাদিন রেস্ট নিয়েছিলাম সবাই। রেস্ট নিয়ে আমরা 9টার সময় এখান থেকে রওনা দিয়েছিলাম। যখন ওরা মিডিয়ার সামনে বলছে যে মদ্যপ অবস্থায় ছিল, ইপটিজিং হচ্ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, ম্যাডামকে ধরে নিত, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেছে, বারে বারে আমাদের গাড়িকে ড্যাশ করেছে এবং ড্যাশ করে আমাদের অন্য পথে যেতে বাধ্য করা হয়েছে। এই কথাটাও বলা হয়েছে যে অন্য পথে যেতে আমরা এনএইচ দিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে অন্য পথে যেহেতু ঢোকানো হয়েছে, আমরা সেই জন্য ভেবেছিলাম ওই রাস্তা দিয়ে গিয়ে আবার মেন রাস্তায় উঠে পড়ব। তা তার মধ্যেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তা এইটা হওয়ার পরে তো মানে হঠাৎ করে চেঞ্জ, কথার মধ্যে চেঞ্জ। এটা কি এবং সত্য উদ্ঘাটনের জন্য তো সবাইকে ধরতে হবে। সত্য উদ্ঘাটনের জন্য শুধু ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ তো কোনো সত্যতা উদ্ঘাটন করতে পারবে না। যখন ওই ঘটনাটা ঘটেছে 1 সেকেন্ড 2 সেকেন্ড, কিন্তু রিল প্লে তো করেছে অনেকক্ষণ, 10 মিনিট কি 15 মিনিট, যাই হোক পারফেক্ট টাইম আমি বলতে পারছি না, যেটুকু সময়ই করে থাকুক, সেই আপনার পেট্রোল পাম্প থেকে যে রিল প্লে শুরু হয়েছে, তা সেই পুরো সিসিটিভি ফুটেজটা তো চাই। সেই সিসিটিভিটা তো দেখতে হবে যে কতটায় কাকে কখন। এবং এটাও বলেছে যে একবার বোধহয় বলেছে যে আমাকে ডিভাইডারে ঠেকেছে বাঁদিকে, কখনো আমার রং চটে গেছে, মানে যাই হোক এরকম কিছু সব বলেছে। এবং সেখানে এই কথাটা হঠাৎ করে কোথা থেকে চলে এলো না, পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তবে আমার একটাই বক্তব্য, যেটা আমি প্রথম থেকে এখনো পর্যন্ত বলে আসছি, দুটো গাড়িতে যারা প্রত্যেকে ছিল, ওই গাড়িতে শুধুমাত্র শুনছি একজনই ধরা পড়েছেন, এবং ওই গাড়িতে তো একজন ছিলেন না, আরও অনেকে ছিলেন। তা প্রত্যেককে ধরা হোক, প্রত্যেককে সেইভাবে মানে তদন্তের আওতায় আনা হোক। এবং তারা যদি কোনো রকমভাবে কথা চেঞ্জও করে, সেই কেন চেঞ্জ করার কারণটা কি? এবং যখন তারা বলছে যে মিডিয়ার সামনে যে মদ্যপ অবস্থায় যুবকরা ছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, আমাদের ম্যাডামকে বিভিন্নভাবে ইপটিজিং করছিল, অঙ্গভঙ্গি করছিল, যাই হোক, কিন্তু যখন এফআইআর লেখা হয়েছে তার মধ্যে এই লেখাগুলো নেই কেন? এবং আমাদের কাছে যে এফআইআরটা কেউ একজন ছবি তুলেছেন, তা সেটা দেখা যাচ্ছে কোনো হাতে লেখা নয়, টাইপ করা এফআইআর। তাহলে এখানে গলতিটা কোনখানে, মানে সেটা তো আমি বলতে পারবো না। এই কথাগুলো নেই কেন নেই, আসছে না কেন? অভিযোগ অবশ্যই করছি, এইগুলো আমার প্রত্যেকটা আমাকে অ্যান্সার করতে হবে। এই কথাগুলো, এই প্রশ্নগুলো আমার অ্যান্সার চাই। এবং অ্যাক্সিডেন্টের পরে ওরা যে গাড়ি থেকে বেরিয়েছে, মানে পুরো ফার্স্ট টু লাস্ট গাড়ি থেকে বেরিয়েছে, চাবি কেড়েছে, এই সমস্ত ফুটেজ আমার চাই। আচ্ছা, বাবলু যাদব যে ধরা পড়েছে, তার যে গাড়িতে আরও যে কজন ছিল, বাকি জনরা এখনো ধরা পড়েনি, মানে তারা এখনো অধরা, এত দিন হয়ে গেল এখনো অধরা। আর উনি কি বলেছেন, উনি ভয় পেয়ে গেছিলেন। আচ্ছা, মানে যখন দেখছে যে আমার যদি কোনো দোষ না থাকে, আমি যদি কোনো দোষ না করি, আমি ভয় কেন পাবো? আমি কোনো দোষ করিনি। আমাকে যদি পুলিশ ধরেও নিয়ে যায়, আমি বলবো স্যার আমি কোনো দোষ করিনি, আমি যাচ্ছিলাম, এরম পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মানবিকতার খাতিরে আমি তাদেরকে হেল্প করছি। তা আমার
যখন মানুষের মধ্যে কোনো গিল্টি ফিলিং থাকবে মানুষ তখনই না ভয় পাবে। ভয়টা তো হঠাৎ করে কেউ পাবে না। মিথ্যা বলছে, সেটা বার করা তো পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটি, প্রশাসনের কাজ। যে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, মানে এটা তো পুলিশকে বার করতে হবে যে কেন এই কথাগুলো আসছে, এখনও কেন অধরা। এগুলো তো মানে আমার কাছে একটা কোশ্চেন মার্ক হয়ে রয়েছে যে এখনও কেন এত ঘন্টা এতগুলো দিন চলে গেল, তাও কেন বাকিরা অধরা, শুধুমাত্র একজনই ধরা পড়লো। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।